প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি অধ্যায় শেষ করেছি। সেটি হলো শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি। এবার আমরা শুরু করব 4.3 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 3 উপ অংশে। আমরা দেখতে পাচ্ছি সেখানে দ্রবণ আছে, সেই দ্রবণটা শুরু করব। তো দ্রবণ ব্যাপারটা কি বুঝতে গেলে আমি তোমাদের প্রথমে একটা বিষয় দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তারপরে আমি পড়াশোনার আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, এই একটা আমার হাতে একটা কাচের কাপ আছে, আমি তার মধ্যে জল ঢাললাম। খানিকটা জল ঢেলে তার মধ্যে এটা আছে চিনি, চিনিটা দিলাম আমি। চিনিটা দেওয়ার পর আমি চামচ দিয়ে নাড়িয়ে 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 ওটা দ্রবীভূত করছি। এইভাবে নাড়াতে নাড়াতে দেখা যাবে সমস্ত চিনিটা গুলে যাচ্ছে। একটা সময় আমি চিনি দিলাম বটে, কিন্তু আর এর মধ্যে গুলে গেল না, চিনিটা দেখো নিচে পড়ে আসছে। তো বিষয় যেটা হলো সেটা এবার আমরা একটু বুঝে নিই। জলের মধ্যে আমি যখন চিনি নাড়াচ্ছি, চিনিটা মিশে যাচ্ছে, কিন্তু এই মিশে যাওয়ার পরিমাণটা তোমরা দেখো নির্দিষ্ট। এইটুকু জলের মধ্যে যতটুকু চিনি দ্রবীভূত হবে একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেটা সবসময় একটা নির্দিষ্ট সীমার মধ্যে হবে। আবার যদি আমি জল বাড়িয়ে দিই, চিনির পরিমাণও বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে জলের সঙ্গে এবং চিনির যে পরিমাণটা সেটা আপেক্ষিক, এবং সেই আপেক্ষিক পরিমাণের সীমা একটা নির্দিষ্ট পর্যায়ে বাড়ানো যায়, তারপরে আর বাড়ানো যায় না নির্দিষ্ট উষ্ণতায়। ফলে এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণটার কথায় আসা যাক। আমি যদি এর উপর থেকে খানিকটা জল মুখে দিই, নিশ্চিত পাবো। আবার সেটা ঢেলে দিয়ে আবার যদি পুনরায় খানিকটা জল মুখে দিই, ওই একই স্বাদ পাবো। অর্থাৎ চিনিটা জলের মধ্যে সর্বত্র সমানভাবে উপস্থিত রয়েছে। এরকম যদি দুটি উপাদান সর্বত্র সমানভাবে থাকে, তাহলে আমরা সেই মিশ্রণকে কি বলবো? সমসত্ব মিশ্রণ। অর্থাৎ উপাদানের গাঢ়ত্ব সর্বত্র সমান, সেই জন্য এই মিশ্রণটিকে বলবো হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে আমি এবার বলতে পারি এটা চিনি এবং জলের একটি সমসত্ব মিশ্রণ, এবং তার মধ্যে চিনি আর জলের উপাদানের আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমায় বাড়ানো গেছে। এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে আমি বলবো দ্রবণ। এইবার কথা হচ্ছে, দুটো উপাদানে তো দ্রবণ হলো। আমি যদি এর মধ্যে খানিকটা লবণ দিতাম, অর্থাৎ স্যালাইন জল তৈরি করতাম, তাহলে কটা উপাদান হলো? জল, লবণ এবং চিনি। আবার বাড়িতে, তোমাদের কারো বাড়িতে হয়তো আমি গেলাম, তোমরা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে গেছি, তোমরা আমাকে একটু শরবত করে দেবে এটা মনে ভেবেছো। তাহলে কি করবে? চিনির মধ্যে, জলের মধ্যে চিনি, লবণ দিয়েছো, আবার উপরন্তু একটা লেবু চেপে এর মধ্যে গুলিয়ে দেবে, ব্যাস শরবত হয়ে গেল। তাহলে সেটা কি হলো? সেটা হলো জল, লবণ, চিনি এবং লেবু একটা মিশ্রণ তৈরি হলো, এবং সেখানেও সর্বত্র সমানভাবে টেস্ট পাওয়া যাবে। ফলে আমরা বলতে পারি যে সেটাও সমসত্ব মিশ্রণ। তাহলে সেই জন্য আমরা বলতে পারি কি, দ্রবণ হচ্ছে দুই, কমপক্ষে তো দুটো হতেই হবে, সেই জন্য দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, এবং তাতে উপস্থিত উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যাবে। তাহলে দ্রবণের সংজ্ঞা, অর্থাৎ দ্রবণ কাকে বলে, এ বিষয়টা নিশ্চয়ই
তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে? আমি আবার রিপিট করছি, দ্রবণ কাকে বলে? দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যার মধ্যে তার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। তাহলে সংজ্ঞা যেটা আমরা পেলাম, সেই সংজ্ঞাটা একটু ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দ্রবণের দুটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। কি দুটি বৈশিষ্ট্য? প্রথমত, দ্রবণ হচ্ছে মিশ্রণ, অর্থাৎ তাতে উপাদানগুলির ধর্ম বজায় থাকবে। যেমন আমরা এখানে দেখেছি যে চিনির যে মিষ্টি স্বাদ সেটা বজায় আছে, আবার সেই দ্রবণটা যখন আমি জলের উপর আগুনের উপর ছুঁড়ে মারবো, তখন জল তার ধর্ম অনুসারে আগুনটা নিভিয়ে দেবে। তাহলে ব্যাপারটা দেখা গেল যেটা যে উপাদানের ধর্ম ও বজায় আছে, তাহলে পাশাপাশি অবস্থান করছে এবং উপাদানের ধর্ম বজায় আছে, সেই জন্য সেটাকে আমরা মিশ্রণই বলবো সংজ্ঞা অনুসারে। আবার যেহেতু সর্বত্র উপাদানগুলি সমানভাবে উপস্থিত আছে, সেই জন্য আমরা সমসত্ব কথাটি বলবো। তাহলে দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ। আরেকটা বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, এই যে উপাদান দুটি আমরা এখানে নিয়েছি তাদের পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যাবে। আমি ইচ্ছা মতো যে একটু জলের মধ্যে এক গাদা চিনি দ্রবীভূত করব না, দ্রবীভূত হবে না। আমি চেষ্টা করলেও হবে না, হ্যাঁ, তবে উষ্ণতা বাড়ালে কিছুটা আবার চিনি তাতে দ্রবীভূত হবে, কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় সর্বদা এই জল এবং চিনির পরিমাণ আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যাবে। সুতরাং আমাকে যদি প্রশ্ন করা হয় দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা কি বলবো? দ্রবণের দুটি বৈশিষ্ট্য কি? প্রথমত, দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ। দ্বিতীয়ত, দ্রবণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। তাহলে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এইবার হলো দ্রবণের দুটি অংশকে, দ্রবণকে ভাগ করা যায়। একটা হচ্ছে এই ক্ষেত্রে চিনি, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে দ্রাবক, আরেকটা হচ্ছে জল, সেটা হলো দ্রাবক। আমি জলকে এ এবং চিনিকে অর্থাৎ দ্রাবককে বি, এই দুটি অংশে চিহ্নিত করলাম। তো তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে দ্রবণের কটি অংশ, তোমরা কি উত্তর দেবে? তোমরা বলবে দ্রবণের দুটি অংশ। প্রথমত এক, সেটা হচ্ছে দ্রাবক, দ্বিতীয়ত হচ্ছে দ্রাবক। প্রশ্ন এসে যায় দ্রাবক কাকে বলবো? দেখো তোমরা এখানে ভেবে, এই যে জল এই কাপটায় রয়েছে, এটা কি হয়? তরল পদার্থ। আর সামগ্রিকভাবে যে সমসত্ব মিশ্রণ অর্থাৎ দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রবণটাও তরল। ফলে আমরা বলতে পারি যে দ্রাবকের ভৌত অবস্থা দ্রবণের অনুরূপ হবে। আরেকটা বিষয়, এখানে যে দুটো উপাদান রয়েছে চিনি এবং জল, তার মধ্যে কে বেশি আছে? বেশি আছে হচ্ছে জল। ফলে আমরা আপেক্ষিক বিচারে বলতে পারি যে জলের পরিমাণটা বেশি আছে। ফলে বলা যায় যে দ্রাবকের পরিমাণ দ্রবণে বেশি থাকে। তবে ব্যতিক্রম আছে, অনেক সময় দেখা যায় যে ভৌত অবস্থা বেশি কম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে দ্রাবকের হতে পারে। যেমন একটা উদাহরণ আমি তোমাদের বলি, যদি 110 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড KCl এর লবণটার সঙ্গে যদি তুমি 100 গ্রাম জল 100 গ্রাম যদি দ্রবীভূত করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সামগ্রিকভাবে যেটা তৈরি হলো সেইটা অর্থাৎ দ্রবণটা হয়ে গেল তরল। যেহেতু KCl বেশি আছে, তৎসত্ত্বেও এটা তার কঠিন ভৌত অবস্থা পেল না,
পেল জলের তরল ভৌত অবস্থা, সেই জন্য এখানটায় এটাকে আমরা বলবো হচ্ছে কি দ্রাবক, জলটাকেই আমরা বলবো দ্রাবক। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে ব্যতিক্রম হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিমাণ যে সর্বদা বেশি থাকতে হবে দ্রাবকে সেটা নয়, পরিমাণটা কোথাও কোথাও কম ও থেকে যায়। সেই জন্য এইখানটায় আমরা বলতে পারি 2 নাম্বার যেটা সেটা হচ্ছে কি সাধারণত, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, তাই আমরা বলবো সাধারণত পরিমাণ কি থাকে, আপেক্ষিক পরিমাণটা কি থাকে, পরিমাণটা বেশি থাকে। তাহলে দ্রাবক যখন তুমি সংজ্ঞা বলবে তখন এই দুটি কথা বা এই দুটি দ্রাবকের বৈশিষ্ট্য তোমাকে মাথায় রেখেই সংজ্ঞাটা বলতে হবে। তাহলে প্রশ্ন এবার, দ্রাবক কাকে বলবো? আমরা বলবো দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানটির পরিমাণ বেশি থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার অনুরূপ হয় তাকেই দ্রাবক বলে। আবার রিপিট করছি, দ্রাবক কাকে বলে? বলবো দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ সাধারণত বেশি থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার অনুরূপ তাকেই দ্রাবক বলে। তাহলে এবার নিশ্চয়ই তোমরা দ্রাবক কাকে বলে সেই কথাটা বুঝতে পেরেছো। আর দ্রাবক বলা সহজ, কারণ এই দ্রাবকের মধ্যে উপস্থিত যে সকল পদার্থগুলি সমসত্ব মিশ্রণ গঠন করে তারা সবাই, সেটা তরলও হতে পারে কঠিনও হতে পারে, তারা সবাই হচ্ছে দ্রাবক। তাই দ্রাবক সংজ্ঞায় আমরা বলবো, যদি আমাদের প্রশ্ন করে যে দ্রাবক কাকে বলে, তাহলে আমরা বলবো দ্রাবকের মধ্যে যে সকল উপাদান উপস্থিত থেকে সমসত্ব মিশ্রণ গঠন করে তাদের দ্রাবক বলে। তাহলে আমাদের দ্রবণের বৈশিষ্ট্য, দ্রাবক কাকে বলে এই বিষয়টা নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো।